দর্শক স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। নদীমাতৃক বাংলাদেশের নদীগুলো বর্ষায় অর্থাৎ এই সময়ে ভরা যৌবনা হয়ে ওঠে এবং এই সময়ে আমাদের দূষিত নদী যেগুলো বুড়িগঙ্গা, তুরাগ, সেই নদীগুলোর পানিও পরিষ্কার হয়ে যায়, গন্ধ একেবারে থাকে না বললেই চলে। এবং অতিবৃষ্টি হলে কিংবা বন্যা হলে কিছু কিছু নদীর পানি দুকুল ছাপিয়ে যায়, সেটি আরেকটি সৌন্দর্য। আবার কোথাও কোথাও নদী ভাঙনও হয়। নদীর এই যে বিচিত্র খেলা, বিচিত্র রূপ, এটা আমরা কতজন আসলে দেখি ঢাকায় বসে বা মহানগরে বা শহরে আমরা যারা থাকি। বিশেষ করে আমরা যখন কোথাও ভ্রমণের কথা বলি, প্রথমেই মাথায় আসে কক্সবাজার, কুয়াকাটা, সুন্দরবন, পাহাড়ি এলাকা, তাই না? কিন্তু নদীমাতৃক বাংলাদেশের যে হাজার নদীর দেশ আমরা বলি, সেই নদী যে একটা বড় পর্যটনের জায়গা, বড় পর্যটনের উৎস। অর্থাৎ নদী দেখতে আমরা কতজন চাই এবং নদী পর্যটন বিকশিত হবার ক্ষেত্রে বাংলাদেশের চ্যালেঞ্জগুলো কী কী সুবিধা এখানে আছে এবং আর কি করা যায়। এই বর্ষা মৌসুমে আমরা বাংলাদেশের বর্ষায় বাংলার নদীর রূপ এবং তাতে পর্যটন, এটি নিয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে আছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান সারোয়ার মাহমুদ, আপনাকে স্বাগত। এবং আপনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পরে আজকে প্রথম আমাদের সাথে এলেন, সেজন্য স্বাগত। এবং আছেন বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মনির হোসেন। আজকে অনলাইনে আমাদের সঙ্গে কয়েকজন যুক্ত হবেন, কেউ যুক্ত হয়েছেন কিনা জানি না। আমাদের সঙ্গে পর্যটন কর্পোরেশনের জিএম জিয়াউল হক হাওলাদার যুক্ত হবার কথা, ওয়াটার বার্ড ট্যুরসের প্রধান নির্বাহী জুয়েল রানা এবং বান্দরবান থেকে একজন সাংবাদিক মনিরুল ইসলাম মনু, তিনিও যুক্ত হবেন আশা করছি। আমি শুরু করি সারোয়ার মাহমুদ আপনাকে দিয়েই, যে নদী আমরা যখন পর্যটনের কথা বলি, সেখানে কিন্তু নদী সংরক্ষণের ব্যাপারটাও থাকে। একটা দূষিত নদীতে একজন মানুষ তো ঘুরতে যেতে চায় না, বুড়িগঙ্গার তীরে থেকে ঘুরতে যেতে চায় না, মানে শীতের মৌসুমে। তাহলে নদী পর্যটন বিকশিত করতে গেলে নদী সংরক্ষণ একটা বড় কাজ। ফলে আপনি যেহেতু নতুন দায়িত্ব নিয়েছেন, নদী পর্যটন নিয়ে আপনার কমিশনের আসলে ভাবনা কি? ধন্যবাদ। নদী তো আমাদের জীবনের অংশ হয়ে গেছে, জীবন বৈচিত্র্য সব কিছু মিলে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের এই নদীগুলো হচ্ছে আমাদের রক্ত সংবহনতন্ত্রের মতো। আমাদের শরীরে যেমন রক্ত সংবহনতন্ত্র থাকে, ঠিক তেমনই আমাদের দেশের রক্ত সংবহনতন্ত্রের মতো কাজ করছে নদীগুলো। কিন্তু দুর্ভাগ্যজনক হলো যে আমরা আমাদের অবহেলার কারণে, ভোগ বা অন্যান্য কোনো প্রাকৃতিক কারণে আজকে আমরা এগুলোর প্রতি অতটা নজর দিতে পারি নাই। বিভিন্ন কারণে নদীগুলো যার জন্য পূর্বের অবস্থায় নাই। তবে আমরা চেষ্টা করছি সবাই মিলে নদীগুলোকে কীভাবে আবার তার স্বাভাবিক প্রবাহ করা যায়। এবং আপনি যেটা বললেন যে নদীগুলো সংরক্ষণ করা দরকার, এ ব্যাপারে সরকার সচেতন আছে। কিন্তু আমরা চাই যে সবাইকে সম্পৃক্ত করে এখানে যদি আমরা করতে পারি, এটাকে রক্ষা করতে পারি, তাহলে একদিকে যেমন নদী সংরক্ষণ হবে, অন্যদিকে নদী কেন্দ্রিক যে অর্থনৈতিক অ্যাক্টিভিটি, তার মধ্যে অন্যতম পর্যটন, সেটিরও বিকাশ ঘটবে। এবং পর্যটনের যদি বিকাশ ঘটে, তাহলে দেখা যাবে যে আমাদের অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। মানুষরা তাদের অবসর সময়ে যে আমাদের যে বৈচিত্র্য আনা দরকার পর্যটনে, সেটি সম্ভব হবে। কেননা দেশের এবং বাহিরের পর্যটকরা সাধারণত দেখতে চান একটু ব্যতিক্রমী কিছু জিনিসপত্র। একঘেয়েমি ঢাকার জীবন বা শহরের জীবনের বাহিরে গিয়ে তারা কিন্তু চান যে একটু প্রকৃতির সাথে কিভাবে পরিচিত হওয়া যায়। বিশেষ করে ইয়াং জেনারেশন, তাদেরকে যদি আমরা দেশকে চেনাতে চাই, আমার প্রকৃতি জীবন বৈচিত্র্যকে চেনাতে চাই, তাহলে কিন্তু নদী একটি অন্যতম, আমি মনে করি, অনুষঙ্গ। এবং এক্ষেত্রে মানে নদীও একটা দেখার যে বিষয়, শুধুমাত্র নদী দেখতে যাব এটা যে একটা উৎসব হতে পারে, এই ভাবনাটা বোধহয় এখন পর্যন্ত ওইভাবে মাস পিপলের মধ্যে এখন পর্যন্ত, বা বিশেষ পর্যটক যারা ঘোরেন দেশের নানা প্রান্ত বা বিদেশেও যারা ঘোরেন, শুধুমাত্র নদী দেখতে যাই, ধরেন আমি শুধুমাত্র শঙ্খ নদী দেখতে গেলাম, বা বুড়িগঙ্গা তো ঢাকার কাছে একটু দূরে, হয়তো আমি কুড়িগ্রামে চলে গেলাম তিস্তা দেখতে, এরকম মানে আগ্রহটা এখন পর্যন্ত ওইভাবে কিন্তু খুব মাস পিপলের মধ্যে ছড়ায় নাই। ফলে সেইখানে একটা বোধহয় কাজ করবার আছে। আপনি ঠিকই বলেছেন যে আমাদের যে ঢাকা কেন্দ্রিক যে নদীগুলো আছে আশেপাশের, সেগুলো ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় অনেক ভালো ভালো নদী আছে, যেগুলো মৌসুম ভিত্তিতে সেগুলোর কিন্তু অনেক পরিবর্তন দেখা যায়, আমরা দেখতে পাই। এক এক সিজনে এক এক রকম নদীর সৌন্দর্য দেখতে পাই। বিশেষ করে বর্ষার সময়, তখন কিন্তু নদীগুলোর যে রূপ এবং সবুজ যে গ্রিনিং, যে সবুজ যে প্রকৃতি, এটি কিন্তু অপূর্ব। এবং নদী যদিও বন্যার সময় কিছুটা বিরূপ সম্মুখীন হই আমরা, তারপরেও কিন্তু আমাদের অর্থনীতির জন্য, আমাদের দেশের পর্যটনের জন্য এটি কিন্তু অন্যতম একটা আমরা যদি
লিন পিরিয়ড বাদ দিয়ে, শুষ্ক মৌসুম বাদ দিয়ে, বর্ষা বা তার আগে পিছিয়ে 4-5 মাসকে নিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু সারা দেশে আমাদের কিন্তু মানে এটা একটি বড় সম্ভাবনায় মানে জায়গা আছে যেখানে অর্থনৈতিক কর্মকাণ্ড হতে পারে, পর্যটন হতে পারে, নদীগুলো রক্ষা হতে পারে, মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হতে পারে। নদী পর্যটনের কথা আমরা কেন বলি, যে যখন নদীতে মানুষ ঘুরতে যাবে তখন কিন্তু নদীতে দখল দূষণ কমে আসবে, কারণ মানুষ যেখানে ঘুরতে যায় সেই জায়গাটা সে চাইবে পরিষ্কার থাকুক, সেই জায়গাটা যদি কোথাও সংকট থাকে সেই সংকটের কথা সে বলতে পারবে। অর্থাৎ এক ধরনের গণজাগরণ বা মানুষের মধ্যে নদী বিষয়ে সচেতনতা তৈরি করবার জন্য কিন্তু এটা বড় কাজ হতে পারে। নিশ্চয়ই আমরা চেষ্টা করছি যে জনসাধারণকে এর সাথে সম্পৃক্ত করা। আমরা যদি কমিউনিটিকে যদি এর সাথে যদি করতে পারি, সম্পৃক্ত করতে পারি, তাহলে এবং তারা যদি বুঝে যে এটা আমাদের জন্য শুধু সৌন্দর্য নয়, অর্থনৈতিক দিক থেকে নানা দিক থেকে এটাই আমাদের অত্যন্ত একটি প্রয়োজনীয় এবং আমাদের জন্য বিভিন্ন সুফল বয়ে আনতে পারে, তাহলে কিন্তু মানুষ কিন্তু এগিয়ে আসবে এটাকে রক্ষা করার জন্য, এরপরে মানে সংরক্ষণের জন্য, বা এটাকে কত আরও কীভাবে ভালো করা যায়। সরকারের পাশাপাশি আমাদের দরকার জনগণের সম্পৃক্ততা, এবং সরকার বেসরকারি থেকে শুরু করে সবাইরই এগিয়ে আসা দরকার। তাহলে কিন্তু আমরা মানে এই যে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারবো। মানুষের যে জীবনযাপন, এই যে জেলেদের মাঝে এই যে দৃশ্য, এইটাও তো একটা দেখার জিনিস, তাই না? আকর্ষণীয়, আপনার কাছে একটু যাই যে আপনি তো দেশের বিভিন্ন এলাকায় নদী তো ঘুরে বেড়ান, তারপর দেশের বাইরেও আপনি নদী দেখতেই যান। সেই অভিজ্ঞতা থেকে যদি একটু বলেন যে নদী পর্যটনের ধারণাটা অন্য দেশে কীরকম, মানে আপনার অভিজ্ঞতা কি বলে? আমি যেটা বলি সেটা হচ্ছে রিভার ট্যুরিজম ইজ এ টুল অফ রিভার কনজারভেশন। রাইট। আমি এটাতে বিশ্বাস করি। কারণ কি, নদী যখন দেখতে যাবে মানুষ, তখন তার চোখে কিন্তু সবকিছু সংকট, সম্ভাবনা সবকিছু বেশি উঠবে। তখন একজন মানুষ কিন্তু নাগরিক সাংবাদিকতার মাধ্যমেও কিন্তু সে তুলে ধরতে পারে যে এই জায়গাটা ছবি তুলবে, তখন কিন্তু মানুষের চোখে চোখে থাকতেছে। আর যখন বলবো যে নদীকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, ওইখানে যাওয়া যাবে না, তাহলে কিন্তু এটা আমার চোখের আড়ালে থাকবে। সেই জায়গাটা কিন্তু তখন আমাদের কনজারভেশনের বাইরে চলে যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে, নদী পর্যটনে যখন যায় একজন মানুষ, তখন সে কিন্তু কিছু জানতে পারে, যদি সেটা পর্যটন হয়। এখানে কিন্তু আরেকটু বিষয় আছে, পর্যটন এবং ইভেন্ট, আচ্ছা, দুইটা কিন্তু আলাদা। ইভেন্ট হচ্ছে আমরা অনেক হুড়াহুড়ি করে কিছু মানুষ গেলাম আসলাম, এটা কিন্তু পর্যটন না। ইউএনডব্লিউটিও পর্যটনের কিন্তু 5টা পিলারের কথা বলছে। একটা হচ্ছে তাকে প্রথম যেটা হতে হবে, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হতে হবে। রাইট। নদী দেখতে গিয়ে আমি নদী মানে নষ্ট করব, এটা করা যাবে না। এবং দেখা গেছে সেখানকার যে প্রাণী, জল, বায়ু, মাটি কারো ক্ষতি করা যাবে না। এবং সেখানকার অর্থনৈতিক ঠিক থাকতে হবে, এবং সেই জায়গার যে লোকাল যে রেভিনিউ সেটা যেন আর্ন হয়। এরকম 5টা পিলারের কথা তারা বলছে। তাইলে আমি শুধু গেলাম, এটা কিন্তু পর্যটন না। এবং এইটার মধ্য দিয়ে কিন্তু নদীতে যখন যাবে, সে জিওলজি সম্পর্কে ধারণা পাবে, সে ওইখানকার ইতিহাস সম্পর্কে ধারণা পাবে, ওই নদী তীরবর্তী যে জনপদ, সেই জনপদের কালচার সম্পর্কে পাবে, একোয়া কালচার সম্পর্কে পাবে, অ্যাকুয়াটিক বায়োলজি সম্পর্কে ধারণা পাবে। তাহলে আমি সেটাকে বলবো পর্যটন। আবার দেখা গেছে যে এগুলো না থাকলে কিন্তু সেটা পর্যটন হবে না। আরেকটা বিষয় হচ্ছে, যদি আমি দেশের বাইরের কথা আপনি বলছিলেন, যেমন আমি ইন্দোনেশিয়াতে একটু যদি বলে নিই যে রিভার ট্যুরিজমের যে ব্যাকগ্রাউন্ডটা, 80-র দশকের গোড়ার দিকে কিন্তু রিভার ট্যুরিজম, অ্যাডভেঞ্চার ট্যুরিজম এবং ইকো ট্যুরিজমের শাখা হিসেবে সেটা মানে শুরু হয়। কিন্তু এখন কিন্তু এটা নেচার ট্যুরিজম এবং ইকো ট্যুরিজম আর রিভার ট্যুরিজম কিন্তু একাকার হয়ে গেছে। কারণ কি, রিভার ট্যুরিজম মানেই হচ্ছে নেচার ট্যুরিজম। এখন সেই জায়গাতে যেমন সাউথ আমেরিকা, আফ্রিকা, এশিয়ার কিছু দেশ তারা শুরু করে। তারপরে আমরা যদি বলি যে আমাদের আশেপাশে যে ভালো এক্সাম্পল, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া। আমি যদি ইন্দোনেশিয়ার দিকে যাই, সেখানে তারা যখন একটা ব্রিজ করে, তখন তারা দেখা গেছে যে একটা ফটো স্টপ করে, যে এই জায়গা থেকে ব্রিজের পুরো ভিউটা দেখা যাবে। তখন এইটাকে কেন্দ্র করে একটা কিন্তু ট্যুরিজম ইন্ডাস্ট্রি গড়ে ওঠে। মানুষ আসে, ব্রিজটাকে ব্যাকগ্রাউন্ড থেকে ছবি তোলে। তার মানে ব্রিজটা কোথায় হবে এটিও তাদের মাথায় থাকে, যে কোনখানে করলে পরে অনেক লোক সুন্দরভাবে দেখতে পারবে। কারণ এটা থেকে যে আর্ন করা, রেভিনিউ নেওয়া, সেই জিনিসটাও তাদের মাথায় থাকে। কিন্তু আমরা আমাদের অনেক বড় বড় ব্রিজ হয়, কিন্তু এই বিষয়টা কিন্তু আমার মনে হয় মাথায় থাকে না, যার জন্য অনেকে মানে মোটরসাইকেল নিয়ে চলে যায় ব্রিজের মাঝখানে ছবি তোলার জন্য সেই জায়গাটাতে। কারণ তো তার কোনো জায়গা নাই, মানে তার এই ব্রিজটাকে নিয়ে ছবি তোলার জন্য তার তো একটা আগ্রহ থাকে, ঠিক আছে, সেই জায়গায়। আর হচ্ছে ইন্দোনেশিয়াতে আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে আপনার বারেলাং এলাকা। সেইখানে তারা প্রতিদিন বিকেলে
তারা কি করে একটা ক্রুজিং করে 11টা আইল্যান্ড তারা এক্সপ্লোর করে এবং সেখানে দেখা গেছে যে আপনার ট্রেডিশনাল কালচার এবং ডান্স মানে সব কিছু এটাতে থাকে। 3 ঘন্টা নিয়ে ঘুরে নিয়ে আসে। একইভাবে থাইল্যান্ডের আমরা সবাই জানি চাওফ্রা নদীতে সেখানে বিকেল 5টা থেকে যে ক্রুজিংটা শুরু হয় 5-6 হাজার পর্যটক। এবং আপনি যে নদীটার কথা বললেন ওটা বুড়িগঙ্গার চেয়েও ছোট নদী। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমাদের ঢাকার চারপাশে যতগুলো নদী, বুড়িগঙ্গা, শীতলক্ষা, বালু, তুরাগ, তাই না, এই নদীগুলোকে কেন্দ্র করে ঢাকা শহরে প্রতিদিন দেশের বাইরে থেকে যারা আসেন নানা রকম কাজে বা সভা সেমিনারে, এই মানুষগুলো যদি শুধুমাত্র নদীকে কেন্দ্র করে একটা ট্যুর করতে পারতেন, সেই ব্যবস্থা আমরা করতে পারি নাই কিন্তু। এখন সেই ব্যবস্থাটা হবে, এখন হবে। আচ্ছা, কারণ কি? কারণ পদ্মা সেতু হওয়ার পরে আমাদের যে ভেসেলগুলো ছিল অনেকগুলো ভেসেল কিন্তু অলস হয়ে যাবে। এখন সেই ভেসেলগুলো কি কাজে লাগানো হবে? রাইট। এখন ভেসেলগুলো কাজে লাগানোর একটাই উপায়, সেটা হচ্ছে ট্যুরিজম করা। রাইট। মানে আমরা সার্কুলার ওয়াটারওয়েজ করতে পারি, আমরা সেই জায়গায় ট্যুরিজমটা করতে পারি এবং সেই জিনিসগুলো আমাদের করতে হলে কিন্তু সেই ভেসেলগুলোকে আমরা কাজে লাগাইতে পারি। এটা একটা ভালো পয়েন্ট আপনি বলেছেন। এবং আমরা যেটা দেখেছি যে স্টিমার চলতো একসময় ঢাকা খুলনার রুটে, এবং সেই স্টিমার, প্যাডেল স্টিমার যেগুলো ব্রিটিশ আমলে তৈরি করা, সেই প্যাডেল স্টিমার এখন একটাও চলে না। কিন্তু আপনি দেখবেন যে বালু নদীর ব্রিজের নিচে পূর্বাচল এলাকায় কিন্তু অস্ট্রিচ জাহাজটা ওখানে পার্ক মানে করা, কি বলে, নোঙর করা, কারণ ওইটা এখন এক ধরনের মিউজিয়াম করা হয়েছে। তার মানে আপনি এই যে জাহাজগুলো এখন চলবে না, চলছে না, সেগুলোকে রিভার ট্যুরিজমে নিয়ে আসতে পারেন। আমাদের সঙ্গে অনলাইনে যারা যুক্ত হয়েছেন একটু পরিচয় করে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জিয়াউল হক হাওলাদার, জিএম, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে বান্দরবান থেকে যুক্ত হয়েছেন সাংবাদিক মনিরুল ইসলাম মনু, এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জুয়েল রানা, তিনি ওয়াটার বার্ড ট্যুরসের প্রধান নির্বাহী। এবং মূলত আজকে তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি কারণ ওনার প্রতিষ্ঠানটি মূলত নদী পর্যটন নিয়ে কাজ করে। জুয়েল ভাই, আপনার কাছে একটু পরে আসছি। আমি একটু জিয়াউল হক হাওলাদার, আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই যে পর্যটন কর্পোরেশন তো অনেকগুলো কাজ করে পর্যটন নিয়ে, কিন্তু বাংলাদেশ নদীমাতৃক দেশ, নদীকে কেন্দ্র করে পর্যটন নিয়ে পর্যটন কর্পোরেশনের আসলে ভাবনা কি, বা বিশেষ কোনো প্রকল্প পরিকল্পনা আপনাদের আছে কিনা এই কর্পোরেশনের? জি, থ্যাংক ইউ। আমি প্রথমেই ধন্যবাদ দিচ্ছি এবং খুব খুশি হয়েছি নদী রক্ষা কমিশনের মাননীয় চেয়ারম্যান মহোদয়, তাকে দেখে খুব ভালো লাগছে। স্যারের সাথে আমি কাজ করেছি। স্যার তো যখন বগুড়ার ডিসি ছিলেন তখন আমরা বেশ কাজ করেছি। আমার আরো ভালো লাগছে মনির ভাইকে দেখে, যিনি নদী পর্যটন নিয়ে খুব ভালো এবং নদী রক্ষা নিয়েও খুব কাজ করছেন। তা আপনার প্রশ্নটি আসলে খুব রেলিভেন্ট। আপনি জানেন যে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন আসলে এদেশের পর্যটন উন্নয়নের প্রতিকৃতি হিসাবে নদী কেন্দ্রিক পর্যটনের জন্য অনেকগুলো অতীতে কাজ করেছে। স্যারও জানেন যে আমরা এক সময় অস্ট্রিচ বলেন, মাসুদ বলেন, কাজল বলেন, যে বড় বড় জাহাজগুলো ছিল, সেগুলো নিয়ে কিন্তু বুড়িগঙ্গা থেকে চাঁদপুর থেকে আবার একই দিনে বিদেশি মেহমানদের নিয়ে কিন্তু আমরা অনেক রিভার ক্রুজ করেছি। এবং নদীর যে সৌন্দর্য, নদীর দুই পাশে যে ফসলের মাঠ এবং দিগন্ত বিস্তৃত মাঠ এবং বিভিন্ন ঋতুর যে সৌন্দর্য মণ্ডিত বিষয়গুলো আমরা দেশি বিদেশি পর্যটকদের সামনে তুলে ধরেছিলাম এই পর্যটন কর্পোরেশন। আপনি জানেন 2015 সালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি মিটিং হয়, সেটা হলো ন্যাশনাল ট্যুরিজম কাউন্সিল, যেটাকে বাংলা বলে জাতীয় পর্যটন পরিষদ। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তোমরা নদীগুলোকে ভিত্তি করে পর্যটন উন্নয়ন করো, এবং তিনি অনেকগুলো অনুশাসন দিয়েছেন এবং কিছু সিদ্ধান্ত দিয়েছেন। সেই সিদ্ধান্তের আলোকে উনি বলেছেন যে যেমন বরিশাল এলাকা, তারপরে নদীবিদ্যুৎ এলাকা যেগুলো আছে সেগুলো নদী সংরক্ষণ এবং নদী পর্যটনের জন্য বিশেষ করে প্রকল্প গ্রহণ করো। সে আলোকে আমরা বরিশালে জায়গা নিয়েছি সেখানে নদী পর্যটন করার জন্য। আমরা ছাটনলে নদীমাতৃক পর্যটন উন্নয়নের জন্য জায়গা নিয়েছি কিছুদিন আগে। আমাদের মন্ত্র সচিব স্যার সহ এবং আমি সহ সেই জায়গা ভিজিট করে আসছি। সেখানেও আমাদের প্রায় 100 কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হচ্ছে। এছাড়া আমরা নোয়াখালী হাতিয়া, যদিও এটা সমুদ্রের কাছাকাছি, কিন্তু সেখানে নদীর সৌন্দর্য একটু বিশেষ অন্যরকম এবং মাছের একটা অভয়ারণ্য আছে, সেগুলো দেখানোর জন্য সেখানে আমরা প্রকল্প গ্রহণ করছি। সেখানে আবার 70 কোটি টাকা প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। আপনি জানেন হাতিয়ার থেকে নিজুমদ্বীপ পর্যন্ত একটা হচ্ছে, ব্রিজ হচ্ছে, এক মেঘে পাশ হচ্ছে, সেগুলো আমাদের নৌ পর্যটনে কিন্তু খুব কাজ করবে। এছাড়া আমাদের যে নতুন জেনারেশন যারা নদী খুব ভালোবাসে, নদীকে কেন্দ্র করে, যেমন মন্দিরে বললেন যে অ্যামস্টারডামে এখনো শহরের ভিতরে নদী আছে, সেই নদীতে
ক্রুজ হচ্ছে এবং স্থলপথে চাইতে নৌপথে বেশি যাতায়াত করে। সেইভাবেই আমাদের যে শালুক জাহাজ আছে, আমাদের আরো কিছু জাহাজ আছে, স্পিড বোট আছে, সেগুলো পর্যটকের কাছে তুলে ধরতে চাই। আমাদের যে পদ্মা ব্রিজের আশেপাশেও যে আপনি বলেন যে পদ্মা ব্রিজ হওয়াতে অনেকগুলো জাহাজ বসে গেছে, সেগুলোতে কিন্তু কিছুদিন আগে আমাদের শিল্পকলা একাডেমির বিদেশি মেহমানদের নিয়ে আমরা কিন্তু পর্যটন করেছি। অতএব নৌ পর্যটন আমাদের একটা ইম্পর্টেন্ট অনুষঙ্গ পর্যটনের জন্য। আপনি জানেন যে আমাদের পর্যটন নীতিমালা 2010 তৈরি হয়েছে, সেখানে কিন্তু নৌ পর্যটনের গুরুত্ব আরোপ করছে এবং 8-5 প্ল্যান যেখানে আছে সেখানে কিন্তু নৌ পর্যটন বিষয় আছে এবং ডেল্টা প্ল্যান ইটসেলফ, ডেল্টা প্ল্যান ধরেন বাংলাদেশের নদী উন্নয়ন, নদী এবং সংরক্ষণ, এগুলো নিয়ে কথা আছে, সেখানে কিন্তু পর্যটনের বিষয়গুলো আছে। তো আমরা ধীরে ধীরে বিভিন্ন প্রকল্প গ্রহণ করছি এবং আমরা মনে করি নৌ পর্যটন এই দেশে আরো জনপ্রিয়তা লাভ করবে। তবে সবার আগে নদীগুলোকে রক্ষা করা যে প্রয়োজন, সেই জন্য সেটি প্রশ্ন আমরা ওটা দিয়ে শুরু করেছিলাম যে নদী পর্যটন মানে আসলে নদীকে রক্ষা করতে হবে আগে। আমরা আপনাদের কাছে আবার আসবো, মনিরুল ইসলাম মনি এবং জুয়েল রানা আপনার কাছে আসবে। একটা ছোট্ট বিরতির সময় হলো, আপনার কাছে আসবো। দর্শক, আজকে আমরা নদী পর্যটন নিয়ে কথা বলছি, ফিরছি একটা ছোট্ট বিরতি নিয়ে, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা কথা বলছি বর্ষায় বাংলার নদীর রূপ এবং নদী পর্যটন নিয়ে। আমাদের সঙ্গে আছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান সরওয়ার মাহমুদ, বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মনির হোসেন এবং অনলাইনে আমাদের সঙ্গে কয়েকজন যুক্ত আছেন। আমি একটু যেতে চাই অনলাইনে জুয়েল রানার কাছে। জুয়েল রানা হচ্ছেন ওয়াটার বার্ড ট্যুরসের প্রধান নির্বাহী। জুয়েল ভাই, যে প্রশ্নটি করতে চাই যে আপনারা মূলত, মানে আমি যতদূর জানি, নদী পর্যটন নিয়ে কাজ করেন। কোন কোন নদীতে ট্যুর আপনারা অফার করেন এবং আপনারা এই অফারের মানে কি বলে কোন বিষয়গুলো মাথায় রাখেন আসলে নদী পর্যটনের ক্ষেত্রে? আনমিউট করে নেন জুয়েল ভাই, আনমিউট করতে হবে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। উপস্থিত সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনার ক্যামেরাটা নড়ছে, আপনি কি জার্নি করছেন না? আমি আসলে একটু আমার কালকে একটা ট্যুর বের হবে, ফলে আমি একটু আয়োজনের মধ্যে আছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ফলে আমি একটু মানে সেখানে একটু মানে আমি আসলে বাজারের ভেতরে। আচ্ছা, অসুবিধা নেই। তো তারপরেও আমি আপনাকে একটু অল্প করেই বলি। আমরা মূলত যে রিভার ট্যুরিজম বলে সেটা আমরা মূলত করি সুন্দরবন বেস করে। আচ্ছা, সুন্দরবনে আমরা শীতকালে বেসিক্যালি আপনার সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত এই ট্যুরটা হয়, সারা বছর হয়। আর বর্ষাকালে তো আপনারা জানেন যে টাঙ্গুয়ার হাওর এবং ইটনা মিঠামইন এই এলাকাগুলোতে ট্যুর হয়। কিন্তু আমরা যেটা একটু চিন্তা করলাম আর কি, যে বাংলাদেশের যে নদীগুলো, এগুলো আমরা আসলে দেখছি যে নদীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এগুলোর নানা রকম রাজনৈতিক কারণ আছে। তো সেখান থেকে বর্ষায় আসলে নদীগুলো খানিকটা প্রাণ ফিরে পায়। তো আমাদের দেশের মানুষকে নদীর সাথে একটু একাত্মতা বোধ করানোর জন্য আমরা একটা ট্যুর ডিজাইন করেছি। যেরকম আমাদের আগামীকাল যে ট্যুরটা বের হবে সেটা আমাদের মোংলা থেকে পশুর নদী থেকে শুরু করে এটা ঘষিয়াখালী চ্যানেল দিয়ে ঢুকে বলেশ্বর হয়ে সেই জীবনানন্দের ধানসিঁড়ির পাড় দিয়ে কীর্তনখোলা হয়ে মেঘনা হয়ে এদিকে শীতলক্ষা হয়ে ওই দিকের মেঘনা হয়ে আপনার ইটনা মিঠামইনের ভেতর দিয়ে সুরমা হয়ে কালিনী নদী দিয়ে একদম জাদুকাটা পর্যন্ত আমরা যাব। ওরে বাবা, একদম বাংলাদেশের মোটামুটি ট্যুর। এটা কতদিন লাগবে? প্রধান আচ্ছা, প্রধান শব্দটা আমাদের কতদিন লাগবে এটা? জি, এটা আমাদের 5 রাত 6 দিনের ট্যুর। আচ্ছা আচ্ছা। তো আমরা এটা একটা প্রথম পরীক্ষামূলক ভাবে করছি। আমরা অলরেডি অনেক সাড়া পাচ্ছি আমাদের টুরিস্টদের। তো আমরা একটা জিনিস একটু বুঝে গেছি। আমরা এর আগে যেটা করতাম যে আমাদের ওই ছোটবেলায় আমরা ট্যুরে যেতে পারিনি, যে বড় হয়ে যাব, বড় হলে এরকম হবে এরকম। তো ট্যুরের আসলে কোনো ওইভাবে প্ল্যান করে হয় না, ট্যুর জমিয়ে রাখা যায় না, ট্যুরটা করে ফেলতে হয়। তো আমরা সেই ভাইবটা দিচ্ছি যে আপনারা আসেন, আমাদের দেশটাকে দেখেন। আমাদের এর আগে আলোচক বললেন যে আসলে দেশকে, নদীকে বা এখানকার বায়োলজিকে বুঝতে গেলে, এখানকার মানুষের জীবনকে বুঝতে গেলে, আমি ছোটবেলায় আমার নানা বাড়ি যাওয়ার পথে, খুলনা থেকে গোপালগঞ্জ যাওয়ার পথে দেখেছি গুনটানা নৌকা দেখেছি, নানা রকমের অযান্ত্রিক নৌকা চলেছে, পালতোলা নৌকা দেখেছি, সেগুলো তো এখন হারিয়ে যাচ্ছে। ফলে আমরা এইগুলো আমাদের এই সময়ে নগর জীবনে মানুষ যারা আছেন তাদেরকে আমরা এই পরিচিতিটা করে দিতে চাই। এখানে একটা হাব আছে আপনার পেয়ারা বাগান রিলেটেড, এইখানটাতে আমরা মানে পিরোজপুরের পেয়ারা বাগান, জীবনানন্দের আপনার ধানসিঁড়ি নদী কেন্দ্রিক একটা ট্যুরিজম হতে পারে। ভৈরব নদী, খুলনা থেকে আপনি চিত্রা নদী, নড়াইলের চিত্রা, সুলতানের বাড়ি থেকে শুরু করে রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি,
ফুলতলা পর্যন্ত। রাইট, এই সময়ের মধ্যে ভৈরব দিয়ে একটা চমৎকার একটা ট্যুর হতে পারে। রাইট। মানে মিউট হয়ে গেল জ্বললে না আপনার। জি, এক্সপ্লোর করতে চাচ্ছি আর কি। রাইট। একটা প্রশ্ন আপনাকে আমি রেখে আমি একটু মনির ভাইয়ের কাছে যাই, সেটা হলো যে এই নদী পর্যটন করবার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আছে নিশ্চয়ই, সেই চ্যালেঞ্জগুলো আপনারা কিভাবে মোকাবেলা করেন একটু পরে আপনার কাছে আসবো। আমি একটু বান্দরবান থেকে যুক্ত আছেন সাংবাদিক মনিরুল ইসলাম মনু ভাই, অনেকদিন পরে আপনার সঙ্গে দেখা, আমরা একসময় সহকর্মী ছিলাম যায় দিনে, যদি আপনার মনে থাকে মনু ভাই। আপনার কাছে যেটি আমার জানবার সেটা হলো যে বান্দরবানে মানুষেরা প্রধানত ট্যুর করতে যায় পাহাড় দেখতে, কিন্তু বাংলাদেশের সবচেয়ে সুন্দর নদীর মধ্যে একটি হচ্ছে শঙ্খ নদী, অনেকে ভুলক্রমে সেটিকে সাঙ্গু বলে, যদি শঙ্খ সেটির নাম। তো সেই শঙ্খ নদী দেখতে প্রতি বছর অনেক লোক যান নিশ্চয়ই, এবং সেখানে নৌপর্যটনের চিত্রটা আসলে কেমন শঙ্খ নদীকে কেন্দ্র করে? জি, আপনাকে অনেক ধন্যবাদ। অনেকদিন পর আপনার সাথে দেখা হলো। খুব কম সময় আগে আমাদের নদী কমিশনের মাননীয় চেয়ারম্যান মহোদয় বান্দরবানে নদী রক্ষা বিষয়ে আলোচনা করে গেছেন স্টেক হোল্ডারদের সাথে। আর মনির ভাই তো প্রায় বান্দরবান আসেন। শঙ্খ নদী মনির ভাই খুব প্রিয় নদী, আমাদেরও প্রিয় নদী শঙ্খ নদী। আর আপনি যেটা বলছিলেন এটা আমার বলার কথা, যে আমরা আমাদের শঙ্খ নদীর নামটিকে হারিয়ে ফেলেছি। আমরা শঙ্খকে আমরা সাঙ্গু বানিয়ে দিয়েছি। 1860 সালে বলা হয়ে থাকে, ইংরেজরা যখন নদীগুলোর তালিকা করছিল তখন তারা এই শঙ্খটি নামটিকে হয়তো লিখতে পারেনি, অথবা কি কারণে যেন তারা সাঙ্গু করে দিয়েছে। সেই থেকে আমরাও কাগজে পত্রে কেন যেন এই সাঙ্গু ব্যবহার করি। এবং সরকারি কাগজপত্র সাঙ্গু আছে এখন পর্যন্ত। সরকারি কাগজপত্রের কথাই বলছি। তো যেটি বলার দরকার, আমরা আলোচনা করছিলাম যে আমাদের নদীগুলোকে বাঁচাতে হলে এর একটা ব্যবহার আওতায় নিয়ে আসতে হবে। নদীগুলো যদি আপনার পর্যটন ব্যবস্থাটি চালু করা যায়, কিংবা নদীকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলা যায়, তাহলে নদীর যে দূষণ হয়, নদীর যে ক্ষতিগ্রস্ত, নদীর যে অপদখল হয়, সেগুলোকে আমরা কিছুটা নিয়ন্ত্রণ করতে পারবো। এটি বলে আমি শঙ্খ নদী এবং আমাদের আরেকটি নদী আছে মাতামোহনী নদী, দুটি নদী নিয়ে আমি কথা বলতে চাই। বাংলাদেশের প্রায় নদী উত্তর থেকে দক্ষিণে এসে বঙ্গোপসাগরে মিলে গেছে, কিন্তু আমাদের শঙ্খ নদী দক্ষিণ থেকে উত্তরে এসে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। এটি আমাদের শঙ্খের একটি অন্যতম বৈশিষ্ট্য। বাংলাদেশের যে নদী, নিজস্ব নদীগুলোর মধ্যে তো অবশ্যই অন্যতম। তার সবচেয়ে বড় কথা হচ্ছে অন্য নদীগুলোর চলার পথের সাথে শঙ্খের চলার পথের একটা ব্যতিক্রম আছে। শঙ্খ পাহাড়ের ঢাল বেয়ে বেয়ে শঙ্খ যখন চলে আসে, প্রায় 600 ফুট উপর থেকে শঙ্খ শুরু হয়েছে, এবং তার যে দৈর্ঘ্য সেটি 294 কিলোমিটার বলা হয়ে থাকে। আমরা জানি না, এর আরো অনেক সংখ্যাও বলে কেউ কেউ। ধরে নিই আমরা 294 কিলোমিটার যদি এর দৈর্ঘ্য হয়, তাহলে বাংলাদেশের যে দীর্ঘ নদীগুলোর মধ্যেও শঙ্খ হয়। এবং কর্ণফুলী নদীর পরই দৈর্ঘ্যের দিক থেকে আমাদের শঙ্খ নদী অনেক বড় একটি নদী, এবং এটি থানচির উপর থেকে তার যাত্রা শুরু। বাংলাদেশের বলা হয় আরাকানের পাহাড় থেকে হতে পারে। আরাকানের পাহাড় যে অংশটি বাংলাদেশে এসেছে, সেই অংশের থেকেই মূলত শঙ্খের উৎপত্তি। হ্যাঁ, এটি আরেকটি বিতর্ক যে শঙ্খ নদীর উৎপত্তি কিন্তু বাংলাদেশে, এটা একেবারেই বাংলাদেশের নিজস্ব নদী। একেবারেই বাংলাদেশ। আমরা শঙ্খ নদীর উৎস মুখে গিয়েছি, এবং শঙ্খ এবং মাতামুহুরী আরো একটা চমৎকার একটা তথ্য হচ্ছে, দুটি নদীর উৎপত্তি প্রায় কাছাকাছি, যেটি হয় 1 ডিগ্রি দক্ষিণ উত্তর, 1 ডিগ্রি পূর্ব, এরকম একটি জায়গা থেকে দূরত্বের মধ্য দিয়ে একই পাহাড় থেকে মূলত দুটি নদী বের হয়ে শঙ্খ দক্ষিণ থেকে উত্তরে এসেছে, আর মাতামুহুরী পূর্ব থেকে এসে মাতামুহুরী এসে দক্ষিণে সে মিলিত হয়ে গেছে বঙ্গোপসাগর। এই যে দুটি নদী, শঙ্খ নদীতে যারা বান্দরবানে বেড়াতে আসেন তাদের অধিকাংশ মানুষ আমরা ভাবি যে পাহাড় দেখেন, কিন্তু না, তাদের একটা বড় অংশ চলে যান থানচি রুমাতে এবং তারা নদী পর্যটন করেন। আচ্ছা, আমরা যদি বাংলাদেশের থানচি থেকে আমরা যদি মনু ভাই, সেই জন্যই প্রশ্নটা আমার করা, যে এই যে যারা নদী দেখতে যান, মানে তারা কিভাবে এই ট্যুরটা করেন, মানে সেই ব্যবস্থাটা কেমন আছে? জি, এখন পর্যন্ত এই যে রানা ভাইরা যেরকম ট্যুরিজম প্যাকেজ করে এখনো হয় নাই। আমাদের উপনজরুলরা করেন সিলেটের দিকে, এখন আমাদের দিকে এরকম প্যাকেজ হয় নাই, কিন্তু ছোট ছোট করে একটা প্যাকেজ হচ্ছে। অনেক পর্যটকরা আসছেন,
তারা ধরেন আমাদের বান্দরবান থেকে নৌকায় উঠছে না বা বোটে উঠছে না, তারা থানচি থেকে বোটে উঠে তারা উপরের দিকে যাচ্ছেন, রেমাক্রি পর্যন্ত যাচ্ছেন, আরো অনেক উপরেও তারা যাচ্ছেন। শঙ্খনদ দুপারের যে আরেকটা বৈশিষ্ট্য, তার দুপারে অনেকগুলো খুম আছে যেখানে ঝর্ণা পতিত হয়। আমাদের অমিয়া খুম আছে, আমাদের নাফা খুম আছে, আমাদের মাছ খুম আছে, অনেকগুলো খুম আছে, বেলা খুম আছে, আমাদের রোয়াংছড়িতে আছে দেবতা খুম। এরকম যে আমাদের জায়গাগুলো আছে, সেখানে কিন্তু বিপুল সংখ্যক পর্যটক আমাদের আসে। আমাদের মাতামুহুরী নদীতেও যাচ্ছেন, যদিও মাতামুহুরীর এখনো অনেকগুলো বিষয় এখনো অনাবিষ্কৃত রয়ে গেছে। তার পাশ দিয়ে একটা সড়ক হয়ে যাওয়ার কারণে একসময় যে নদীপথটিকে আমরা অনেক বেশি ব্যবহার করতাম, বড় সড়ক হয়ে যাওয়ার কারণে মাতামুহুরী নদীটি হয়তো অবহেলিত হচ্ছে, কিন্তু সেখানেও কিন্তু বিপুল সংখ্যক পর্যটক যাচ্ছে। এবং এই বান্দরবানে এসে পর্যটকরা বান্দরবানে অবস্থান করছে না, তারা দ্রুত থানচি বা রুমার দিকে চলে যাচ্ছে এবং সেখান থেকে তারা নদী দেখতে নদীর যে যাচ্ছে। উৎস বা রাইট, যে ঝর্ণাগুলো সেখানে তারা যাচ্ছে। রাইট। জি মনু ভাই, ধন্যবাদ। আর একটা বিরতির সময় হলো তো, আসবো আপনাদের কাছে, আবার আপনার কাছে আসবো। একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। দর্শক সঙ্গে থাকবেন, নদী পর্যটন নিয়ে কথা বলছি, একটু পরে ফিরছি ছোট্ট বিরতি নিয়ে। দর্শক বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা নদী পর্যটন নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে আছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান সরওয়ার মাহমুদ এবং রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মনির হোসেন। জনাব সরওয়ার মাহমুদ, একটা বিষয়, বিরতির আগে বান্দরবান থেকে মনিরুল ইসলাম মনু বলছিলেন যে নদীটা যখন ব্যবহারের মধ্যে থাকে, ধরুন সেখানে নৌযান চলাচল করছে, মানুষ যাচ্ছে, তখন সেটা দূষিত হওয়া বা সেটা দখল হওয়ার চান্স কমে যায়। ফলে নদী পর্যটনকে যে আপনি বিকশিত করতে পারেন, বাড়াতে পারেন, তখন কিন্তু নদী রক্ষা অটোমেটিক হয়ে যাবে, এরকম একটা ধারণা আছে। ফলে সেই জায়গাটায় কমিশনের কিছু করণীয় আছে কিনা এই জায়গাটায়? কমিশন তো চায় যে নদীর নাব্যতা, দূষণ এগুলো রোধ হোক, অপদখল থেকে দূরে থাকুক। সেটার জন্য কিন্তু আমাদের দরকার যে মানুষের এনগেজমেন্ট। মানুষ যদি এর সাথে সম্পৃক্ত থাকে, তাহলে দেখা যাবে যে মানুষ এবং এটাকে যদি অন করে, নিজস্ব মনে করে যে এটা আমার নিজস্ব, আমার নদী, এখানে আমার জীবিকা আছে, এখানে আমার বৈচিত্র্য আছে, এখানে আমার ঐতিহ্য আছে, সংস্কৃতি এর সাথে জড়িয়ে আছে, এটা যখন মানুষ অনুভব করবে, তখন কিন্তু সেইটাকে প্রোটেকশন, এটাকে রক্ষা করার চেষ্টা করবে। নদী রক্ষা কমিশন কিন্তু চেষ্টা করছে নদীগুলোর নাব্যতা শুধু না, দূষণ করা, এবং সাথে সাথে নাব্যতা যেন ফিরে আসে, মানুষজন যেন এগুলোকে যথাযথভাবে ব্যবহার করে, সেটা কিন্তু নদী রক্ষা কমিশন চায়। এবং সরকারের বিভিন্ন সংগঠন, বিভিন্ন বেসরকারি সংগঠন বা এর সাথে অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে, সবাই কিন্তু সমস্যা হয়ে গেছে যে আমাদের মধ্যে সমন্বিত কাজটা হচ্ছে না। সমন্বিতভাবে যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু দেখা যাবে যে এটার একটা ভালো আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো। এবং পৃথিবীর অনেক দেশে এটা যেভাবে তারা অর্গানাইজড ওয়েতে এগুলো করে থাকে, আমাদের কিন্তু সেই জায়গাতে কাজ করার অনেক সুযোগ আছে। এবং এটা যদি আমরা করতে পারি, তাহলে দেখা যাবে যে নদীগুলো রক্ষা পাবে, আমাদের জীববৈচিত্র্যের যে আমাদের যে এখন অবস্থা, সেটা আরো অনেকটা উন্নত হবে। নদী ট্যুরিজমকে কেন্দ্র করে কমিউনিটি ট্যুরিজম ডেভেলপ করা সম্ভব। নদীর দুই পারের যারা মানুষ, যাদের অনেক বেশি আয় রোজগার নাই, তারা কিন্তু এটা দিয়ে, যারা পর্যটক হিসেবে যে রাত্রিযাপন যদি কোনো একটা ফ্যামিলির বাড়িতে করেন, তারা বাড়তি আয়েরও উৎস হতে পারে। নিশ্চয়ই। কেননা মানুষের কিন্তু, আমরা যদি যারা পর্যটনের করতে আগ্রহী, এদেরকে যদি আগ্রহী করে তুলতে পারি, এবং সবচেয়ে বড় কথা যে নিড বেসড একটা ইয়েকে নিয়ে আসা, যে মানুষের আকাঙ্ক্ষা কি, কোথায় সে যেতে চায়। আপনারা বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি খেয়াল করবেন যে শীতকালে সবাই কিন্তু আমাদের সমুদ্র অঞ্চলটাতে কিন্তু চলে যায়, কিন্তু বাকি সময়টাতে বছরের অন্যান্য সময়গুলোতেও কিন্তু আমরা ট্যুরিজমের পর্যটনের এটাকে চালু রাখতে পারি। এবং সেটার কিন্তু অন্যতম আমাদের জায়গা হচ্ছে প্রকৃতি, নদী এবং অন্যান্য ওই বিষয়। এবং বিশেষ করে আমাদের দেশেও না, শুধু বিদেশিদেরও কিন্তু একটা আকর্ষণের জায়গা। কারণ অনেক দেশ আছে যেখানে আমাদের মতো এত প্রকৃতির যে এত সৌন্দর্য, সেটা নদীর ক্ষেত্রে যে বলা যায় সিকিউরিটি একটা ব্যাপার। অনেক সময় ধরুন যে পদ্মা, মেঘনার উত্তাল নদীতে অনেকে ভয় পায়, আবার রাত্রে যদি সিকিউরিটির প্রবলেম থাকে, সেই সব জায়গায় কি বিদেশিদের আকৃষ্ট করার ক্ষেত্রে মানে কি করা যায়? এটার জন্য আমাদের তো ট্যুরিজম পুলিশ আছে, পুলিশিং আছে, তারপরে স্থানীয় সরকারের যেগুলো প্রতিষ্ঠান আছে তাদেরকে যদি আমরা করতে পারি, প্লাস আমাদের যে ট্যুর অপারেটর থেকে শুরু করে যারা আমাদের আছে এইসব বিষয়ে কাজ করছেন, তারা যদি এগিয়ে আসেন, তাহলে এটা আমাদের
যে কোনো সম্ভাবনার সাথে সাথে কিন্তু কিছু চ্যালেঞ্জ থাকে এবং কিছু কিছু ঝুঁকি থাকে। আমরা সেইগুলোকে যদি নিয়ে কাজ করতে পারি, যে ঝুঁকি এবং চ্যালেঞ্জগুলোকে নিয়ে, তাহলে কিন্তু আমার মনে হয় যে এটা একটা আকর্ষণীয় জায়গা তৈরি করা যায়। এবং এগুলোর জন্য সাপোর্টিং থাকতে হবে, সাপোর্টিং স্টাফ, সাপোর্টিং ইউটিলিটি সার্ভিস থাকতে হবে। চ্যালেঞ্জটা নিয়ে একটু জুয়েল রানা, আপনার কাছে যেটি জানতে চাই যে নৌ পর্যটন করতে গিয়ে আপনারা কি কি চ্যালেঞ্জ ফেস করেন এবং সেটা কিভাবে মোকাবেলা করেন? এবং একটা বড় অভিযোগ পরিবেশবাদীদের তরফে আছে যে এই নৌ পর্যটন করতে গিয়ে অনেকেই নদী দূষণ করে ফেলেন, বর্জ্য ফেলেন, ফলে অনেকেই নদী পর্যটনের বিপক্ষেও কিন্তু আমরা দেখি। এই জায়গাগুলো আপনারা কিভাবে অ্যাড্রেস করেন? জি, এটা তো অবশ্যই যে পর্যটনের সাথে সাথে আমাদের আসলে সচেতন হবার ব্যাপারটা আছে, এবং আমাদের পর্যটকরা ধীরে ধীরে সচেতন হচ্ছে। আমরা নিজেরাও এখন বারবার করে এই ব্যবস্থাগুলো করছি যে আমরা যখন যাবেন, আমরা নদীতে কিছু আমরা অপচনশীল দ্রব্য ফেলবেন না, নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলবেন। সেক্ষেত্রে আপনারা কি এরকম করতে পারেন বা করেন যে ধরুন আপনার যে আগামীকালকে যে ট্যুরটা শুরু হবে, এই পুরো ট্যুরে আপনি প্লাস্টিকের কিছুই রাখলেন না, প্লেট, গ্লাস, ওয়ান টাইম প্লাস্টিক রাখলেন না, এরকম করা যায় কি? যে এগুলো ধরেন আমরা কিছু জায়গায় করা যায়, কিন্তু আবার অনেকগুলো জায়গায় হচ্ছে আমরা মানে চাইলেও এখনো করতে পারি না। হ্যাঁ, যেরকম আমাদের অনেক জায়গায় মিনারেল ওয়াটার মানে বটল ওয়াটার দিতে হয়, বা আরো কিছু খাবার দাবার, আমাদের যে খাবারের মোড়ক গুলো আছে সেগুলো এখন কেউ যদি ধরেন বিস্কিট কিনে নিয়ে গেছে, চিপস কিনেছে, তো সেগুলোর প্যাকেট থাকবে, ফলে এগুলোকে আসলে ম্যানেজ করার ব্যাপার আছে, এগুলোকে আমি একদম ব্যান করতে পারবো না। এটা একটা আছে। দ্বিতীয়ত আছে হচ্ছে যে ধরেন আমাদের এখানে মানে আমি যদি আমার জায়গা থেকে বলি যে ক্ষুদ্র উদ্যোক্তাদের সরকারি যে সহায়তা, লোন সহায়তা বলেন বা আরো কিছু প্রণোদনা এবং সহজ পলিসি, আমাদের জায়গায় জায়গায় কিন্তু খানিকটা মানে আমলাতান্ত্রিক একটা জটিলতা আছে, মাফিয়া তন্ত্রের মতো কিছু আছে, যে এক এলাকার টুরিস্ট আর এক এলাকায় অপারেট করতে গেলে নানা রকমের হয়রানি পড়ে। রেটের একটা ব্যাপার আছে যে এখানে কোনো রেগুলেশন অনেক সময় থাকে না, মানে তাতে করে হয় কি, আমি নিজেও যখন এটা করি, আমার টুরিস্টরা কিন্তু সাফার করলে সেটা কিন্তু অপারেটর হিসেবে আমিও কিন্তু সাফার করি। ফলে আমার এইখানে বাজার বা আমার ট্যুরিজমের সময় যে কি ধরনের দাম রাখা হবে সেটার একটা নীতিমালা এবং তার একটা মনিটরিং থাকা দরকার। এটা দরকারি, না হলে আমাদের আসলে ইমেজটা নষ্ট হয়। আমি একটু বাংলাদেশের এই যে আমাকে যদি একটু মানে করেন, আমি একটু মানে রাশের মধ্যে আছি, আমাকে ঠিক আছে জুয়েল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি একটু এই জায়গা থেকে জনাব জিয়াউল হক হাওলাদার আপনার কাছে যেটি জানতে চাই যে ট্যুর অপারেটর যারা এই নদী পর্যটন নিয়ে কাজ করেন, তাদের অনেকগুলো চ্যালেঞ্জ আছে, আবার এই যে পরিবেশ দূষণ ঘটানো, নদীকে দূষিত করে ফেলা, এই অভিযোগগুলো আছে, এখান থেকে বেরোনোর উপায় কি? জি, খুবই ভাইটাল ইস্যু যে টুরিস্টরা অনেক সময় নৌপথে পেট বোতল, চিপসের প্যাকেট বা ফুডের যে উচ্ছিষ্টাংশ এগুলো ফেলে। বিশেষ করে সুন্দরবনে যখন টুরিস্টরা যায়, সেখানে লিটারিংটা বিষয়। তো এই কারণে আমাদের যে নীতিমালা আছে যে যা কিছু নিয়ে যাবা, কোনো কিছু এখানে ফেলে আসবে না, সবকিছু নিয়ে আসতে হবে। যে মিনারেল ওয়াটার কথা রানাবে বললেন, মিনারেল ওয়াটারটাও ইউজ করার পর সে প্যাকেট থাকবে এবং বিন থাকবে জাহাজে, লঞ্চে, সেগুলো ফেরত আনতে হবে। এবং যদি কোনো কিছু ফেলে তার জরিমানা করার ব্যবস্থা আছে। আমাদের যে পরিবেশ আইন এবং আমাদের সুন্দরবনের যে বনের যে আইন আছে, সে অনুযায়ী তারা সেখানে এনফোর্স করছে সে আইনগুলো। আরেকটা বিষয় হচ্ছে নদীতে পর্যটকরা যেমন লিটার করে, যাত্রীরাও করে। শুধু পর্যটকদের করে তা না। পদ্মা ব্রিজ হওয়ার আগে আমি প্রায় নৌপথে এই যে মাওয়া এবং কারাকাতে যেতাম, সেখানে দেখতাম যে লঞ্চ গুলো পারাপার করতো, পানি খেয়েই মানুষগুলো বোতল ফেলে দিত। এই নিয়ে আমার সাথে অনেক যাত্রীর ঝগড়া হয়েছে এবং আমি তখন বিআইডব্লিউটি এর কেউ ওখানকার যে কর্মকর্তা বলেছি যে এখানে বিল দেওয়ার জন্য এবং এটাকে এনফোর্স করার জন্য। তো এখন তো অনেক সতর্ক হচ্ছে। তো বিশেষ করে যে নদীগুলো পর্যটকদের কারণে অনেক ক্ষেত্রে হয়, যেমন বিচে সিগারেট বার্ডস, যে পরিমাণ সিগারেটের গোড়া পাওয়া যায়, দেখা গেল যে হয়তো আধা কিলোমিটার জায়গা যদি আমরা সিগারেটের গোড়া করে, তাহলে 10, 15, 20 বস্তা সিগারেটের মানে গোড়ায় বার্ড, যেটাকে সিগারেট বার্ডস পাওয়া যায়, পেট্রোল পাওয়া যায়। এই জন্য বিভিন্ন সচেতনমূলক কার্যক্রম হচ্ছে, যেমন বিভিন্ন কর্পোরেট হাউস গুলো এগিয়ে আসছে আমাদের বিচ ক্লিনিং এর বিষয়। এবং নদীতে বিশেষ করে সেন্ট মার্টিনের আশেপাশে যে পেট বোতল পরে থাকে পলিথিন, সেগুলো প্রতিদিন কুড়ানো হয়। আমাদের যে বিচ ম্যানেজমেন্ট কমিটি আছে কক্সবাজারের, সেই বিচ ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে সেগুলো পরিচিত হয়। এইভাবে আসলে সচেতনতা সৃষ্টি করা হয়। মানুষকে সচেতন না করলে আসলে এইভাবে নদীগুলো আসলে নষ্ট হবে। কারণ আমরা আসলে যে পরিমাণে নদীর উপরে অত্যাচার করি, এনক্লোজ করি, দখল করি, সেগুলো তো হচ্ছেই।
তো এই বিষয়গুলো করার জন্য আমাদের নদী বাঁচলে পর্যটন বাঁচবে, সেটা আমাদের একটা ফিলোসফি, এবং নদী পর্যটনের জন্য নদীগুলো বাঁচিয়ে রাখতে হবে। সে কারণেই আমাদের এই যাত্রা, যেমন নদী রক্ষা কমিশনের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সাথে বিভিন্ন বিষয়ে উনিও কিছুদিন আগে কক্সবাজার গিয়েছেন, সেখানেও মিটিং করেছেন, বাঁকখালী নদী এবং অন্যান্য নদী বিষয় বলেছেন। সে কারণে আমরা প্রকল্প করছি। তবে আমরা ইটিপি, যেগুলো বলি ইফ্লেট ট্রিটমেন্ট প্লান্ট, তারপর ডাব্লিউপি যেগুলো আছে, একেবারেই মানে কোনো প্রকার বর্জ্য যাতে নদীতে না পড়ে পর্যটনের জন্য, সেই বিষয়ে আমরা মনে করি। আমরা মনে করি ট্যুরিজম ইজ এ ভেক্টর এন্ড ভিকটিম অফ পলিউশন। সে নিজের কারণে এক সময় পলিউশন করে নিজে, আবার পলিউশন কারণে সে নিজে মরে যায়। সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলি, এসডিজি গোলের কথা বলি, সবখানে কিন্তু পরিবেশ রক্ষা আছে। এবং আমরা বিশেষ করে এসডিজি গোল 8.9, 12 এবং 14 সাস্টেনেবল কথা বলছি, সেখানে আমরা নদী এবং সাগরকে রক্ষা করেই পর্যটন আমরা বলছেন যে পর্যটন হবে, কিন্তু আমাকে নদী বাঁচিয়ে। আপনাকে ধন্যবাদ। আর একটা বিরতি নিয়ে আসছি দর্শক, নদী পর্যটন নিয়ে কথা বলছি, ফিরছি আর একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা নদী পর্যটন নিয়ে কথা বলছি। মনির হোসেন, অনেকগুলো পয়েন্ট এসছে যে নদী পর্যটন খুব সহজ না। আসলে বাংলাদেশে নদী দূষণের জন্য অনেক সময় এই পর্যটকদের অনেককে দায়ী করা হয়। ফলে এই চ্যালেঞ্জের মধ্যে থেকে আমরা তো চাই নদী পর্যটনটা বিকশিত হোক। তাহলে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবার উপায়টা কি? একটা বিষয় হচ্ছে যে নদী পর্যটনের জন্য আমাদের নদী রক্ষা করতে হবে। আর নদী রক্ষার অন্যতম একটা উপাদান হচ্ছে নদী বিষয়ক সচেতনতা এবং শিক্ষা। আর শিক্ষাটা কিন্তু কোনো ক্লাসরুমে হবে না, শিক্ষার জন্য নদীতেই যেতে হবে, তাহলে সে পরিপূর্ণ শিক্ষাটা পাবে। আর এটা যদি হয় তাহলে আমরা নদীকে রক্ষা করতে পারবো। আর এই ক্ষেত্রে যদি আমরা বৃহত্তর তরুণদের যদি যুক্ত করতে পারি, যে তরুণ সমাজ আমাদের দেশে আছে, তাহলে এটা অনেকটা সহজ হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে চ্যালেঞ্জগুলো, আসলে আমি একটা জিনিস খুব স্পষ্টভাবে বলতে চাই যে যেটা পর্যটনের অংশ না সেটা নিয়ে আমি ভাবতে চাই না। কারণ এই যে দূষণ করা, এটা কিন্তু পর্যটনের অংশ না। ঠিক আছে? কারণ কি, ইউএনডব্লিউটি স্পষ্টভাবে বলে দিছে যে এনভায়রনমেন্টাল প্রোটেকশন থাকতে হবে, তাইলে এটাকে পর্যটন তো রাখা যাচ্ছে না নানা কারণে। এখন এটা রাখা যাচ্ছে না, এর জন্য দেখা গেছে যে এটা যারা আমরা অপারেট করি তাদেরকে আমাদের সচেতন হতে হবে এবং তাদেরকে কন্ট্রোলিং পাওয়ারটা তাদের কাছে থাকতে হবে এবং তাদের মানে দক্ষ গাইড থাকতে হবে, যে একই সাথে তাদেরকে বিভিন্ন বিষয় সম্পর্কে বর্ণনা করবে যে আসলে এটা কি, শুধু দেখে চলে আসলাম তা না। কারণ এটার যদি ভিতরের জিনিসটা আমরা জানতে না পারি তাহলে কিন্তু আমরা ভিতর থেকে উজ্জীবিত হব না। ঠিক আছে? আমি যদি জানতে পারি যে এই সুন্দরবনের বায়োডাইভার্সিটি কত বড় একটা অংশ, বা টাঙ্গর হাওরের বায়োডাইভার্সিটির অবস্থা কি, তাহলে কিন্তু এটার প্রতি আমি আন্তরিক হব, এটার প্রতি মায়া জন্ম নেবে। আর মায়া জন্ম না নিলে কিন্তু আমি এটাকে রক্ষা করতে যাব না। আমি যদি জানি যে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ অ্যাকুয়াটিক ক্রিয়েচার আছে, তাহলে কিন্তু আমি চিন্তা করবো একটা প্রাণ তো আমি মারতে পারি না, হত্যা করতে পারি না আমার কাজের জন্য। তাহলে সেই জায়গাটা আমাদের শেষ পর্যায়ে এসে আমাদের ট্যুর অপারেটরদের দায়িত্ব নিতে হবে। এই ক্ষেত্রে সরকারি যেই বিভিন্ন সংস্থাগুলো আছে তারা তো সাথে থাকতেই হবে, অর্থাৎ সমন্বিত একটা পদক্ষেপ। আরেকটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে আমাদের যে বলে আমরা নদীমাতৃক দেশ, যেমন ইন্দোনেশিয়ার একটা শহর আছে হাজার নদীর শহর, সেটা হচ্ছে বাঞ্জারমাসিন, দক্ষিণ কালিমান্তানে। এখন সেইখানে একটা নদী আছে মার্তাপুরা নদী। সেই মার্তাপুরা নদীতে 3000 মানে মানুষ সকালবেলা মানে তাদের ফল ফ্রুটস এগুলো নিয়ে আসে বিক্রি করার জন্য, চারা, এখন সবগুলো হচ্ছে মহিলা। অর্থাৎ তারা কি করতেছে, এই কাজের মাধ্যমে মহিলাদেরকে আর্থিকভাবে সচ্ছল করতেছে। ঠিক আছে? অর্থাৎ সোশ্যাল ডেভেলপমেন্ট ওই জায়গার সেই কাজটা করতেছে। এবং সেটার জন্য কি করতেছে, তারা এই নদীটাকে আপন মনে করে, ওন করে, যে এটা বাঁচলেই তো আমার জীবিকাটা, জীবিকা থাকবে না। এখন কথাটা হলো, ইন্দোনেশিয়া কিন্তু হাজার নদীর শহর তারা ব্র্যান্ডিং করে ফেলছে, কিন্তু আমরা ল্যান্ড অফ রিভার্স কিন্তু আমরা হাজার নদীর দেশ ব্র্যান্ডিং করতে পারি নাই। এখন এটা আমাদের ব্র্যান্ডিং করতে হবে। আর এই পর্যটনের কথা যখন আসে তখন আমি বলতে চাই যে আমাদের একটা ট্যুরিজম, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আছে, যাদের কাজই হচ্ছে মার্কেটিং এবং প্রমোশন করা। এখন এই জায়গাটায় তারা, আমি মনে করি যে তারা কিছুটা ব্যর্থ হয়েছে। তাদের এই কাজটা যদি প্রমোশন এবং মার্কেটিংয়ের কাজটা করতে পারতো, এবং শুধু দেশের কথা বলে নাই, কিন্তু তাদেরকে বলে দিছে দেশে এবং দেশের বাইরে সব জায়গায় এই প্রমোশনটা করতে হবে। কারণ বাংলাদেশ নদীমাতৃক দেশ, পৃথিবীর সব মানুষ, গবেষক থেকে শুরু করে পর্যবেক্ষক, তারা দেখা গেছে যে বাংলাদেশে নদী পর্যবেক্ষণ করতে আসতো। কারণ কি, বাংলাদেশে যে এত ধরনের নদী আছে, আমরা বলি যে জিবিএম,
গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা যে নদী ব্যবস্থা, তার বাইরেও একটা নদী ব্যবস্থা আছে, সেটা হচ্ছে পার্বত্য অঞ্চলের নদী, যেটার সাথে কিন্তু আমাদের পদ্মা মেঘনার কোনো সংযোগ নাই। আপনি চিন্তা করে দেখেন, চেঙ্গি, মাইনি, রাইখং, কর্ণফুলী, তার সাথে কিন্তু পদ্মা মেঘনার কোনো সংযোগ নাই, তারা সরাসরি কিন্তু সাগরে পড়ছে। তাহলে আমাদের এই যে বহুমাত্রিক নদী ব্যবস্থা, এটা কিন্তু পৃথিবীর অন্য কোনো দেশে পাওয়াটা খুব কঠিন। তাহলে কেউ যদি নদী ব্যবস্থা নিয়ে যদি উচ্চতর গবেষণা করে বা নদী পর্যবেক্ষণে আসে, তাহলে বাংলাদেশই আসতে হতো, যদি আমাদের সঠিক যদি ব্র্যান্ডিংটা থাকতো। রাইট। স্যার মাহমুদ, একটা বিষয় মনে রেখেছেন, যে জায়গাতে ছিলেন যে নদী পর্যটনের যারা উদ্যোক্তা, ট্যুর অপারেটর, ওনাদের প্রশিক্ষিত করার একটা ব্যাপার আছে, যে উনি একটা লঞ্চ কিনলেন, কিনেই ট্যুরিজম শুরু করে দিলেন, ব্যাপারটা তো সহজ না। ফলে এইখানে কি করা মানে যায়? আমার মনে হয় যে এখানে একটা পেশাদারিত্বের ব্যাপার আছে, এবং পেশাদারিত্বের ব্যাপারটা যদি আমরা কনসিডার করি, তাহলে এখানে প্রশিক্ষিত হতে হবে। আচ্ছা আচ্ছা। প্রশিক্ষিত জনগোষ্ঠী, এবং যদি প্রশিক্ষিত জনগোষ্ঠী থাকে এই ফিল্ডে যারা কাজ করবে, তারা কিন্তু শুধু নিজেই প্রশিক্ষিত না, তারা কিন্তু অন্য আরও স্টেক হোল্ডার যারা আছে, বিশেষ করে পর্যটকদেরও কিন্তু তারা প্রশিক্ষণ দিয়ে তাদেরকে কিন্তু সচেতন করে তুলতে পারে। এটার একটা সুযোগ আছে আমাদের, এই জায়গাটায় কাজ করা যেতে পারে। দ্বিতীয় হলো যে আমাদের গবেষণা হওয়া দরকার, যে আমাদের আসলে সমস্যাগুলো কোথায়, সেই সমস্যাগুলোর আমরা সমাধান কিভাবে পেতে পারি, এবং এখানে কার কিভাবে এনগেজমেন্ট দরকার, এগুলোকে যদি আমরা করতে পারি, তাহলে দেখা যায় একটা সমন্বিত একটা প্রয়াস আসতে পারে। আর এখানে আরেকটা জিনিস, যে আমাদের ইয়াং জেনারেশন, তাদেরকে আমরা এর সাথে ইনভলভ করতে পারি। কারণ আমরা যে পর্যটনের সাথে সাথে বিভিন্ন ধরনের স্টাডি টু এক্সকারশন, বিভিন্ন রকম হয়ে থাকে, সেগুলোকে যদি আমরা নদীর সাথে যদি রিলেট করতে পারি, মানে শিক্ষা সফরে আমরা যদি একটা স্কুল এবছর শঙ্খ নদী ক্লাস হবে শঙ্খতে, সেভাবে যদি করা যায়, তাহলে কিন্তু ওই বাচ্চারা প্র্যাকটিক্যালি এটা দেখতে পারবে। ইভেন কিছুক্ষণ আগে যে আমাদের বক্তারা বললেন যে অনেক জিনিস আমাদের পদ্মা ব্রিজ হওয়ার ফলে আমাদের অনেক ভেসেলগুলো হয়ে গেছে, আমরা এগুলোকে এইখানে করতে পারি, আমরা যদি এগুলোকে মিউজিয়ামের মতো তৈরি করতে পারি, এবং বাচ্চাদের এবং বিভিন্ন যে আমাদের জনগোষ্ঠী আছে তাদেরকে নিয়ে আসতে পারি, তারা এই ছবি বা অন্যান্য জিনিসপত্র এখানে যেমন দেখতে পারবে, অন্যদিকে প্রকৃতিকে দেখে মেলাতে পারবে যে আমাদের প্রকৃতির সাথে এখানে কোথায় কতটুকু মিল, বা আগে কি অবস্থায় ছিল, এখন কি অবস্থায় আছে। এই জিনিসগুলোকে কি করে কিন্তু মানুষকে সচেতন করা যায়, এবং সুযোগ আছে। আমরা সরকার বিভিন্নভাবে চেষ্টা করছে করার জন্য। ট্যুরিজম বোর্ড আছে, ট্যুরিজম বোর্ডে আরও হয়তো এসে সামনে কাজ করবে। আমাদের যে পর্যটন কর্পোরেশন আছে, তারাও চেষ্টা করছে, এবং আমাদের সবাই মিলেই যদি আমরা এগিয়ে আসি, তাহলে এটা সম্ভব। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা চিন্তা করেন, তারা কিন্তু তাদের জিডি প্রায় 6%-এর উপরে তারা শুধু থেকে ট্যুরিজম থেকেই করে, এবং এখানে কয়েক কোটি মানুষ এর সাথে যুক্ত আছে, তাদের জীবিকা তাদের জড়িত আছে। তা আমাদের কিন্তু একই ধরনের পরিবেশ, একই ধরনের বরং প্রকৃতির দিক থেকে আমরা যে ইউনিক একটা অবস্থায় আছি, এটাকে কাজে লাগাতে পারি আমরা। আমার মনে হয় যে এইভাবে আমরা দেখতে পারি। আমরা একদম শেষ পর্যন্ত আমরা মিনিট খানেক সময় পাবো। মনিরুল ইসলাম মনু ভাই, আপনি খুব শেষে কিছু যুক্ত করতে চান? নদী পর্যটন নদীকে ক্ষতি করে, আমি এই বক্তব্যটাকে খুব ভালোভাবে নিতে পারছি না, কারণ আমাদের নদীর নানাভাবে ক্ষতি। আমরা নদীর ক্ষতিগুলো দেখি, প্রচুর বর্জ্য অন্যান্য যানবাহন গুলো নদীতে যেগুলো চলাফেরা করে তারাও করে। পর্যটক কয়জন যাচ্ছে, কয়জন পর্যটক নানাভাবেই ক্ষতিগ্রস্ত হয় নদী, মানে শুধু পর্যটকরা দায়ী নয়। নদীতে পর্যটন ব্যবস্থা চালু করা বা পর্যটকদের কাছে নদী আকর্ষণ করলে নদী যতটা রক্ষা পাবে, ক্ষতির পরিমাণটা, নদী যে পরিমাণ দূষণের কথা আমরা বলছি, পর্যটকরা পলিথিন প্লাস্টিক জাতীয় ফেলে, আমার কাছে মনে হয় তার চেয়ে বেশি উপকার হবে নদীতে যদি আমরা পর্যটনটা চালু করি। খুবই ভালো পয়েন্ট, যে অন্তত মানুষ নদীতে যাক, নদীতে গেলে নদীর প্রতি তার ওনারশিপ তৈরি হবে এবং সে ভালোবাসবে, এবং অন্যান্য আরও অনেক কারণে দূষিত হয়, আমাদের সেই দিকটাও নজর দেওয়া দরকার। আপনাদেরকে অনেক ধন্যবাদ। জিয়াউল হক হাওলাদার, আপনাকে ধন্যবাদ। মনির ভাই, অনেক ধন্যবাদ। আমরাও যার দর্শকদেরই প্রত্যাশা করি, আমাদের নদীমাতৃক বাংলাদেশের নদীগুলোই হচ্ছে আমাদের লাইফ লাইন, এবং এটি শুধু আমাদের কৃষি বা আমাদের অর্থনীতির জন্য না, মানুষের নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে নদী, এবং সারা বছর ব্যাপী কিন্তু এই নদীতে, আমাদের ষড় ঋতুর দেশে 6টা ঋতুতেই 6 রকমের সৌন্দর্য নদীতে, সেই সৌন্দর্যটা আমাদের তরুণ প্রজন্মকে দেখানো দরকার, এবং বিদেশি পর্যটকদেরও বলা দরকার যে তোমরা বাংলাদেশে আসো, নদী দেখতে আসো। ধন্যবাদ।